লিভ ইন রিলেশনশিপ এই যে ব্যাপারটা, সেটা লেজিসলেশনের থ্রু দিয়ে কিন্তু ভারতবর্ষে আইন হিসেবে আসেন। সুপ্রিম কোর্টের ডিসিশনের থ্রু দিয়েই কিন্তু আমরা এই একটা ওয়েস্টার্ন কনসেপ্ট আমাদের দেশে আইন হিসেবে আমরা ব্যবহার করছি। লিভ ইন রিলেশনশিপে যারা আছেন তারা আদৌ কি তাদের সেই সম্পর্কটাকে লিভ ইন, যেটা সুপ্রিম কোর্ট বলতে চাইছে, রিলেশনশিপের মধ্যে পড়ছে কিনা, তার কিন্তু একটা টেস্ট আছে। সেই টেস্টটা হচ্ছে যে একটা মানুষ সে বিয়ে করতে গেলে তার যা যা কমপ্লায়েন্স লাগে, সে ফর এক্সাম্পল তার দে শুড নট বি হ্যাভিং আ স্পাউস লিভিং, ঠিক আছে, তার হাজবেন্ড যদি থাকে, সে যদি অন্য একটা লোকের সঙ্গে আরেক জায়গায় থাকে, সেই সম্পর্কটাকে কিন্তু আমরা লিভ ইন রিলেশনশিপ বলতে পারি না। সে হয়তো মডার্ন আইন অনুযায়ী কোনো ইলিগাল কাজ করছে না, কিন্তু সে ওই যে নতুন সম্পর্কের মধ্যে সে গেল, সেটা লোকও হতে পারে, সে মেয়েও হতে পারে, যেই হোক না কেন, তার যদি একটা এক্সিস্টিং ম্যারেজ সাবসিস্ট করে, সে অন্য একটা পার্টিকুলার জায়গায় গিয়ে অন্য কারোর সঙ্গে যদি থাকে, সেই সম্পর্কটাকে আমরা কখনোই লিভ ইন রিলেশনশিপের এই যে আইনি স্বীকৃতি দিতে পারছি না। এটা টু সাম এক্সটেন্ট আপনারা বলতে পারেন যে ডিমড ম্যারেজ, মানে এই যে লিভ ইন রিলেশনশিপের যে ব্যাপারটা, সেটা আরেক অর্থে বলা যেতে পারে যে এই সোশ্যাল যে, বা এই যে ধরুন রিটেন যে একটা সাইনিং অফ ম্যারিটাল রিলেশনশিপ, সেটা হচ্ছে না, মানে ফর্মাল পার্টটা মিসিং থাকছে, কিন্তু বাকি সব পার্টটা থাকছে। এখানে আরেকটা জিনিসও জেনে রাখা দরকার, সেটা হচ্ছে যে যদি কেউ দাবি করে যে আমরা লিভ ইন রিলেশনশিপে আছি, তাকে এটা প্রমাণ করতে হবে যে তারা অন্যান্য হাজবেন্ড ওয়াইফের মতন তারা থাকছেন, এবং সোসাইটিতেও বিভিন্ন জায়গায় তারা রিপ্রেজেন্ট করছেন একে অপরকে, যে তারা পার্টনার্স এবং তারা লিভ ইন রিলেশনশিপে রয়েছে। এই অ্যাসপেক্টস গুলো থাকলে তবেই আমরা লিভ ইন রিলেশনশিপের আইনি আওতার মধ্যে পড়ে যাই। সেই ক্ষেত্রে তাদের যদি কোনো সন্তানাদি আসে, তখন তারা নিজেরাই তখন ফাদার এবং মাদার হিসেবে স্বীকৃতি পায়।